এদিকে ইতালি থেকে ভয়ানক দুঃসংবাদ পেল ডক্টর ইউনুস। কপাল পুরল ডক্টর ইউনুসের। শেখ হাসিনার মতো ভয়ানক পরিণত হবে তিনার। সবশেষ হার্ড লাইনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নির্বাচনের আগেই বিদায় নিচ্ছে অন্তর্বর্তী সরকার। দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ইতালি সফর শেষে দেশে ফিরেছেন, কিন্তু দুঃসংবাদ সেটা হচ্ছে যে তিনি ইতালিতে থাকা অবস্থায় ইতালি সরকারের তরফ থেকে একটা ভয়াবহ খারাপ খবর এসেছে যে শেখ হাসিনার চেয়েও খারাপ পরিণত হবে ডক্টর মোহাম্মদ ইউনুস। ভয়াবহ খবর হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার সকল বন্দোবস্ত করে ফেলেছে। এই নুনুবেল ইতালিতে বসেই কিন্তু এই খবর পেয়ে গিয়েছে। এই নুনুবেল কিন্তু অনেক আগে থেকে প্ল্যানিং করছিল যে নির্বাচনের আগে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীদেরকে ধরার জন্য একটা সাঁড়াশি অভিযান দিবে। সেটার প্ল্যানিং অনেক আগে থেকে চলতেছে। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করেছিল। আর অবৈধ ইউনূস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করছে তাদের জাতশত্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃত্বের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে যুদ্ধাপরাধের শাস্তির বদলা নিতে। এখন তারা এই ট্রাইব্যুনাল থেকে সেনাবাহিনীর দিকে হাত বাড়িয়েছে। আমাদের বাংলাদেশের একমাত্র ম্যাজিশিয়ান নুনুবেল ডক্টর ইউনূস। এই নুনুবেল গিয়েছেন কিছুদিন আগে ইতালি সফরে। ইতালি সফরে যাওয়ার পরে আমাদের অনেকের আশঙ্কা ছিল সেখানে ডিম থেরাপি হবে। তার উপর আমাদের আশঙ্কায় সত্যি হলো এই নুনুবেলের উপর ডিম থেরাপি হয়ে গেল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই নুনুবেল বিশ্বের অনেক দেশে গিয়েছে, কিছু দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে পেরেছে, আর অনেক দেশের রাষ্ট্রপ্রধান তার সাথে দেখাই করেনি। অনেক চেষ্টা করার পরও দেখা করতে পারেনি। এই নুনুবেলের জন্য আরেকটা ভয়াবহ খবর হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার সকল বন্দোবস্ত করে ফেলেছে। এই নুনুবেল ইতালিতে বসেই কিন্তু এই খবর পেয়ে গিয়েছে। এই নুনুবেল কিন্তু অনেক আগে থেকে প্ল্যানিং করছিল যে নির্বাচনের আগে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীদেরকে ধরার জন্য একটা সাঁড়াশি অভিযান দিবে। সেটার প্ল্যানিং অনেক আগে থেকে চলতেছে। এখন তার বুকে আরো বেশি কম্পন ধরে গিয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য সকল কিছু রেডি করেছে। জাস্ট দিনক্ষণ কনফার্ম করা বাকি। যে কোনো মুহূর্তে গ্রিন সিগন্যাল আসতে পারে কর্মীদের উপর যে তোমরা এয়ারপোর্টে আসো। এখন ব্যাপার হচ্ছে এটা কি ইন্ডিয়া সব প্ল্যানিং করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, নাকি শেখ হাসিনা নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে চলে আসার প্ল্যানিং করছে? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের মধ্যে এখন সক্রিয় সকল রাজনৈতিক বিষয়ে এখনো অবগত আছেন শেখ হাসিনা। শেখ হাসিনা ইন্ডিয়াতে থাকলো তার মন বাংলাদেশে, বাংলাদেশের রাজনীতি নিয়ে সব সময় তিনি ব্যস্ত থাকেন। তাই নামে ইন্ডিয়াতে থাকলো তিনি এখনো মানসিকভাবে বাংলাদেশে আছেন। তাই ইন্ডিয়া প্ল্যানিং করে সকল কিছু ঠিক করে তারপরে তিনি বাংলাদেশে আসবেন সেটা কনফার্ম বলা যাচ্ছে না। ওনার নিজের তাগিদও যদি সকল কিছু ঠিক করতে পারে উনি হঠাৎ করে বাংলাদেশে চলে আসতে পারেন। এই রিসেন্টলি ওনার বিভিন্ন বক্তব্য যারা টেলিগ্রামে বোটিমের মধ্যে শুনেছেন তারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসতে পারি, সকলে প্রস্তুত থাকুন, এই বাংলাদেশে আমি যে কোনো মুহূর্তে ঢুকে পড়ব। তার মানে কি বার্তা দেওয়া হচ্ছে? সকল কিছু তিনি প্রস্তুতি নিয়ে রেখেছেন, জাস্ট পরিস্থিতি অবজার্ভ করে যদি অনুকূলে থাকে তিনি বাংলাদেশে চলে আসবেন। ডক্টর ইউনুসের কাছে এই বার্তা পৌঁছে যাওয়ার পরে ডক্টর ইউনুস ইতালি থেকে বার্তা দিয়ে দিচ্ছেন পুলিশের উপর। কিছু সূত্র মাধ্যমে জানতে পেরেছি যে আপনারা হার্ডলাইনে যান, কারণ আওয়ামী লীগের কর্মীরা এখন এই ব্যাপারগুলা শোনার পরে এবং শেখ হাসিনা বিভিন্ন টেলিগ্রাম এবং বোটিমে এ সকল বার্তা দেওয়ার কারণে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা জাগবে। তখন তারা ঝটিকা মিছিলের জন্য প্রস্তুতি নিবে, যাতে ঝটিকা মিছিল তারা সংগঠিত করতে না পারে, বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করতে না পারে। তাদেরকে প্রতিহত করার জন্য যা কিছু করা আপনারা সেগুলা করুন, বিতর্কতভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই সকল বিষয় এখনো মিডিয়াতে আসে নাই। এই সকল বিষয় বিতর্কতভাবে হ্যান্ডেলিং করা হচ্ছে। এখন বলতে পারেন আপনি সকল বিষয় কোথা থেকে জানেন? আমাদেরও কিছু লোক থাকে, কিছু ব্যাপার আমাদের কাছে শেয়ার করে, ওগুলো তোরা বলতে পারে না। সে সকল বিষয় আমাদেরকে শেয়ার করলে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, যাতে ব্যাপারগুলো আপনারা জানতে পারেন। তাই শেখ হাসিনা দেশে আসার ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে, কিন্তু ক্লিয়ার হলো পরিস্থিতি যদি অনুকূলে না আসে হয়তোবা ডিলে হতে পারে, কিন্তু শেখ হাসিনা দেশে আসার সম্ভাবনা খুবই বেশি। ইন্ডিয়ার প্ল্যানিং এ বলুন, ওনার নিজের ইচ্ছা তাগিদে বলুন, সেটা ডক্টর ইউনুসের কাছে ইতালি থাকা অবস্থায় বার্তা পৌঁছে গিয়েছে। ডক্টর ইউনুস এখন এমনিতে বুড়া মানুষ। এই কথা শোনার পর তার কোম্পানি ইতালিতেই সে হার্ট অ্যাটাক করার আগে চিন্তা করতেছে যে বাংলাদেশে এসে পৌঁছাতে পারে কিনা। সেটা হলে তো লালালাল শাহজালাল হয়ে যাবে। শেখ হাসিনা দেশে এসে মাত্র প্রধানমন্ত্রী চেয়ারে বসে যাবে, কারণ সংবিধান অনুযায়ী তিনি এখনো প্রধানমন্ত্রী। বা দেশের মধ্যে যতই নাটক হোক, দেশের মধ্যে যতই
কাহিনী বানাক, আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ এটা, আওয়ামী লীগ সেটা। শেখ হাসিনা ভাই শুধু একটু দেশে ঢুকুক না, তারপরে বুঝবেন আওয়ামী লীগের কবর রচনা হয়েছে না, আপনাদের উল্টা কবর রচনা হয়ে যাবে। অনেকে নিজে নিজে প্যান্টে প্রস্তাব করে দিবেন, অনেকে নিজে কবর করে কবর ঢুকে যাবেন ভয়ে। আওয়ামী লীগও দৌড়ানো লাগবে না আপনাদেরকে, আওয়ামী লীগও মেরে ফেলা লাগবে না, আপনারা নিজেরাই অনেকে ভয়ে মেরেও যাবেন। কথা বুঝেন না? এই বাংলাদেশে এখনো 45 থেকে 40% লোক আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগকে ভালোবাসে রে ভাই। আওয়ামী লীগের জন্য জীবন দিতেও প্রস্তুত আছে, জীবন নিতেও প্রস্তুত আছে। জাস্ট এখন পরিবেশ অনুকূলে নাই বিধায় মনে হচ্ছে এমন যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন নাই, আওয়ামী লীগ রাজপথে নেমে রাজপথ দখল করতে পারবে না, আওয়ামী লীগের রাজনীতি এখানেই শেষ। এটা যারা এখনো চিন্তা করতেছেন সম্পূর্ণ ভুল চিন্তা করতেছেন। এই ভুল প্রমাণিত করে ফেলবে শেখ হাসিনা দেশে ফিরেই। জনগণের কাছে, বিশ্বের কাছে ক্লিয়ার হয়ে যাবে শেখ হাসিনার জনপ্রিয়তা কতটুকু, এবং 5 আগস্টে শেখ হাসিনাকে কিভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জনগণকে ব্রেন ওয়াশ করে রাজপথে নামিয়েছিল। জনগণ ব্যাপারগুলো এখন খোলাসা করতেছে যে আমরা রাজপথে যদি এরকম হবে জানতাম, আমরা জীবনও নামতাম না। আমাদেরকে বিভিন্ন প্রপাগান্ডা, বিভিন্ন গুজব ছড়িয়ে আমাদেরকে রাজপথে নামানো হয়েছে। সেটার প্রমাণ তো আপনারা পেয়েছেন। আবু সাইদ মারা গিয়েছে পিছনে পাথর খেয়ে মাথায় রক্তক্ষরণের কারণে, কোনো গুলি মারা হয়নি আবু সাইদকে, জাস্ট তাকে টিএসএল মারা হয়েছিল, রাবার বুলেট মারা হয়েছিল, রাবার বুলেটের কারণে মারা যায়নি, ময়নাতদন্তের রিপোর্টে এসেছে। আবু সাইদ যখন আহত হয়েছে তার আরো 4-5 ঘন্টা পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর ভিতরে টাইমগুলোতে কি হয়েছে এটা কি কেউ জানেন? তার মানে একটা পক্ষ মরার জন্য অপেক্ষা করেছে, মারা যাওয়ার পরে তাকে কোথায় নিয়ে গেছে? মেডিকেলে নিয়ে গিয়েছে, কারণ লাশ না বললে আন্দোলন চাঙ্গা হবে না। এই প্রথম আবু সাইদের মৃত্যু দিয়ে এই আন্দোলন চাঙ্গা হয়। এভাবে করে মুগ্ধ করে স্ন্যাপার দিয়ে বিতর্কতভাবে গুলি করে মারার পর আরো চাঙ্গা হয়। বাচ্চা একটা ছেলেকে টার্গেট কিলিং করে বারান্দায় ছিল মারা হয়, তারপরে বলা হয়েছে পুলিশ বিমান থেকে গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চাটাকে মেরেছে। এভাবে করে গুজব ছড়িয়ে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আন্দোলন চাঙ্গা করে শেখ হাসিনার পতন ঘটায়। শেখ হাসিনাকে কোনো সাধারণ আন্দোলন জনগণ নেমে অভ্যুত্থান করে পতন ঘটায়নি, এটা একটা ষড়যন্ত্রের অংশ ছিল, এটাই বাস্তবতা। তাই শেখ হাসিনা আবার দেশে ফিরে এসে সকল কিছু একে একে প্রমাণ করে ফেলবে যে আসলে উনি সত্য ছিল, আসলে উনি যা করেছিল দেশের জন্য করেছিল, এবং তিনি যে বলেছিলেন আমি সেন্ট মার্টিন দেয় নেই বিদায়, এবং জাতিসংঘের মধ্যে ইসরায়েলের বিপক্ষে আঙ্গুল তুলে কথা বলেছে বিদায় আজকে আমার এই পরিণতি হয়েছে। আমি যদি আমেরিকার সাদা চামড়ার সাথে ইসরায়েলের সাথে আঘাত করতাম তাহলে আজকে আমার এই পরিণতি হতো না, আর এভাবে ষড়যন্ত্র করতে পারতো না। বাস্তব এই 14 মাসে সকল বিষয় পানির মতো ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে, কি হয়নি? হয়েছে তো। তাই শেখ হাসিনা যত দ্রুত সম্ভব বাংলাদেশে আসা প্রয়োজন, এবং তিনিও সেটার বন্দোবস্ত করে ফেলেছে। আর ডক্টর ইউনূসও এগুলো ঠেকানোর জন্য আবারও সারাশি অভিযান দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি। ইতালি থাকা অবস্থায় আপনারা যারা আওয়ামী লীগের কর্মী আছেন তারা সতর্ক থাকবেন, কারণ পুলিশ এখন অনেক নিরীহ কর্মীদেরকে মোবাইল চেক করে তাদেরকে ধরে জেলে ভরে দিচ্ছে। এই এখন তারা বিভিন্ন অস্থায়ী জেলও করার প্ল্যানিং করছে। অলরেডি আর্মিদের জন্য নাকি এমসি অস্থায়ী ভবনের মধ্যে অস্থায়ী জেল করার প্ল্যানিং চলতেছে, অলরেডি করেই ফেলবো, মানে এরকম আরো অনেক করার প্ল্যানিং করতেছে, মানে জেলে জায়গা হচ্ছে না আওয়ামী লীগ কর্মীদেরকে রাখার জন্য। তাই একটা উসুলা করেই তো এগুলো করতে হবে, তাই এগুলো এখন করাও শুরু করে দিয়েছে। তাই আওয়ামী লীগের কর্মীরা সতর্ক থাকবেন। শেখ হাসিনা অতি দ্রুতই দেশে ফিরছে, মোটামুটি এটা ফাইনাল করে রেখেছে, জাস্ট পরিবেশ অনুকূলে আসা দরকার, তিনি তখনই দেশে ঢুকে পড়বেন, এটা মোটামুটি কনফার্ম। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই ডক্টর ইউনূস যতই প্রতিহত করার চেষ্টা করুক, জনগণ যখন উসপিলঙ্গের মতো ফুসে উঠবে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আওয়ামী লীগের পাশে এখন জনগণ আছে, এটাই হচ্ছে এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় পজিটিভ দিক এবং সবচেয়ে বড় শক্তি। আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করেছিল। আর অবৈধ ইউনূস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করছে তাদের জাতশত্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃত্বের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে যুদ্ধাপরাধের শাস্তির বদলা নিতে। এখন তারা এই ট্রাইব্যুনাল থেকে সেনাবাহিনীর দিকে হাত বাড়িয়েছে। অন্তত 4 দফা আইন পাল্টে এখন আইনটিকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে এখানে অভিযোগ মানেই ফাঁসি নিশ্চিত। আসুন এই যেমন ইচ্ছে আইন বদলের বিষয়টি পরিষ্কার করা যাক। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একসময় ছিল মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা অপরাধের বিচারের জন্য গঠিত আদালত। 1971 সালের হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটপাট আর মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য 1973 সালে আইনটি প্রণয়ন করা হয়েছিল। সেই ট্রাইব্যুনাল নিয়ে যেমন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা এসেছিল, তেমনি যুদ্ধাপরাধীদের রাজনৈতিক উত্তরসূরি জামায়াত বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করেছে। দেশে বিদেশে নানা প্রচার চালিয়ে তারা এই বিচারের বৈধতা প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। কিন্তু যে আদালত একদিন যুদ্ধাপরাধীদের বিচারের প্রতীক ছিল, সেটি আজ ব্যবহার হচ্ছে জুলাই সন্ত্রাসীদের প্রতিপক্ষ নির্মূলের হাতিয়ার হিসেবে। জুলাই 2024-এ ঘটে যাওয়া কথিত অভ্যুত্থান এবং সহিংসতার পর ক্ষমতা দখল করা ইউনূস সরকার ট্রাইব্যুনালকে ব্যবহার করেছে শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতাকর্মী এবং মুক্তিযুদ্ধপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিশোধের প্রক্রিয়া হিসাবে। প্রথমে বলা হয়েছিল জুলাইয়ের ঘটনাগুলোকে গণহত্যা হিসেবে বিচার করা হবে, কিন্তু আন্তর্জাতিক আইনের সংজ্ঞায় তা টেকেনি।
এরপর সরকারের বক্তব্য যায় পাল্টে, এটি নাকি মানবতা বিরোধী অপরাধ। উদ্দেশ্য পরিষ্কার, যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ হিসাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃত্বকে ফাঁসির কাঠে তোলা। এখন সেই পরিকল্পনার সম্প্রসারণ চলছে সেনাবাহিনী পর্যন্ত। এই লক্ষ্য অর্জনের পথ তৈরি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ 1 বছরের মধ্যেই 4 বার সংশোধনী আনা হয়েছে। এই ঘন ঘন সংশোধন বিচার নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য। এটাই মনে করেন অধিকাংশ আইনজ্ঞ। প্রথম সংশোধনীতে ট্রাইব্যুনালের এখতিয়ার বাড়িয়ে শুধু দেশের ভেতরে নয়, বিদেশে সংঘটিত ঘটনারও বিচার করার ক্ষমতা দেওয়া হয়। এর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এমনকি অন্য দেশের নাগরিক, সেনা, পুলিশ, গোয়েন্দা এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা সম্ভবত এর মাধ্যমে ভারতীয়দেরকে জড়ানো হবে বা ভারতীয় বাহিনীদেরকেও এর সঙ্গে জড়ানো হবে। এতে কার্যত একটি জাতীয় আদালত নিজেকে আন্তর্জাতিক আদালতের জায়গায় বসিয়েছে, যা সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য। ফেব্রুয়ারি 2025-এ এর দ্বিতীয় সংশোধনীতে আসামির আত্মপক্ষ সমর্থনের সময় 6 সপ্তাহ থেকে কমিয়ে 3 সপ্তাহ করা হয়। এতে প্রতিপক্ষের প্রস্তুতির সুযোগ কমে যায়। একই সঙ্গে ট্রাইব্যুনালকে সম্পদ জব্দ, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং অনুমতি ছাড়া তল্লাশির ক্ষমতা দেওয়া হয়। মে 2025-এর তৃতীয় সংশোধনীতে আরো বিতর্কিত ধারা যোগ করা হয়। এখন থেকে রাজনৈতিক দল বা সংগঠনকেও ট্রাইব্যুনালের আসামি করা যাবে। এটাও মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। যখন হাসনাত এবং সার্জিস যমুনার সামনে গিয়ে দাবি তোলে এবং মব সন্ত্রাস শুরু করে, তখনই এই আইনটি সংশোধন করা হয়। এর ফলে শুধু ব্যক্তি নয়, দল হিসেবে অভিযুক্ত হওয়া সম্ভব হয়েছে এবং সেটা আওয়ামী লীগের জন্য করা হয়েছে, বোঝাই যায়। যে কথাটি বলছিলাম, যে বিশ্লেষকদের মতে এটি মূলত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নিষিদ্ধ করার পথ খুলে দিয়েছে। সবচেয়ে বিতর্কিত চতুর্থ সংশোধনী আসে অক্টোবর 2025-এ, মানে মাত্র কয়েকদিন আগে। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে অভিযোগ গঠিত হলেই তিনি জনপ্রতিনিধি বা সরকারি চাকরির যোগ্যতা হারাবেন। মামলায় খালাস না পাওয়া পর্যন্ত নির্বাচনেও অংশ নিতে পারবেন না। এতে শেখ হাসিনা সহ অভিযুক্ত অন্যান্য আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশগ্রহণের পথ কার্যত বন্ধ করে দেওয়া হলো, যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে। এবং মনে হচ্ছে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেবে, কিন্তু আওয়ামী লীগ তারপরেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যেহেতু শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আওয়ামী লীগের অন্যান্য নেতারা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে আওয়ামী লীগ নিজে নির্বাচনে অংশ নেবে না। এই সংশোধনীতে আরো যুক্ত হয়েছে ভূতাপেক্ষ কার্যকারিতা, অর্থাৎ আইন প্রণয়নের আগের ঘটনাতেও তা প্রযোজ্য হবে। এটি সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী, কারণ কোনো আইন অতীতে প্রযোজ্য হতে পারে না। এটি ন্যায়ের অন্যতম প্রাচীন নীতি। সব সংশোধনী এসেছে সংসদে নয়, ইউনূস সরকারের অধ্যাদেশের মাধ্যমে। সংবিধানের 93(2) অনুচ্ছেদ অনুযায়ী কোন অধ্যাদেশ সংসদে অনুমোদিত না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ আইন নয়, অর্থাৎ এসব সংশোধনীর আইনি কোনো বৈধতা নেই বা বৈধতা প্রশ্নবিদ্ধ। অধ্যাদেশ দিয়ে ট্রাইব্যুনালের কাঠামো পাল্টে দেওয়া মানে বিচার প্রক্রিয়াকে প্রশাসনিক নির্দেশে পরিচালনা করা, যা আইন এবং সংবিধান উভয়েরই লঙ্ঘন। এখন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও মামলা শুরু হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে তাদের অনেকেই তখন দায়িত্ব পালন করছিলেন রাষ্ট্রীয় আদেশে, অথচ এখন তাদের বিরুদ্ধে চার্জ গঠন করছে এমন একজন সাবেক জঙ্গি যিনি একসময় সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এটি কেবল আইনের নয়, আর্মি অ্যাক্ট 1952 এবং ফৌজদারি কার্যবিধি 1898 উভয়েরই লঙ্ঘন। এই পুরো প্রক্রিয়ার উদ্দেশ্য স্পষ্ট, সেনাবাহিনীর ভিতরে সন্দেহ, বিভক্তি আর অনাস্থা সৃষ্টি করা। ফল যা হচ্ছে সেটি শুধু বিচার ব্যবস্থার নয়, রাষ্ট্রেরই ক্ষয়। আদালত, প্রশাসন, সেনাবাহিনী সবখানে এখন অনিশ্চয়তা। আইনের শাসন মানে যখন সরকারের ইচ্ছা, যেমন দরকার তেমন আইন বদলানো এবং একমাত্র প্রতিপক্ষের শাস্তি নিশ্চিতের উদ্দেশ্যে সেই আইন বদলানো, তখন একে আইন বলে না, বলে চোথা। এভাবে একটি রাষ্ট্র টেকে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করার পাশাপাশি সেনাবাহিনীকে দোষারোপ করার এই দ্বিমুখী রাজনীতি দীর্ঘমেয়াদে ভয়াবহ পরিণতি ডেকে আনতে বাধ্য। রাষ্ট্রপতির এখতিয়ার আছে সংবিধানের আলোকে এই অস্থিতিশীলতা রোধের। যদি পরিস্থিতি এমনই থাকে তাহলে তাকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনায় বসে জরুরি পদক্ষেপ বিবেচনা করতে হতে পারে, কারণ এখন যা ঘটছে তার আইনি ভিত্তিক কোনো কিছু নয়। এটি রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন। যে আদালত মুক্তিযুদ্ধের ন্যায় বিচারের প্রতীক ছিল সেটি আজ পরিণত হয়েছে প্রতিশোধের যন্ত্রে। 1 বছরে 4 বার আইন বদল, ভূতাপেক্ষ কার্যকারিতা, অধ্যাদেশের অপব্যবহার, সেনাবাহিনীকে টেনে আনা, সব মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, আইন নয়, ইচ্ছাই এখন শাসন করছে। সরকার যেমন ইচ্ছা করছে সেভাবেই আইন করছে। বিচার তখনই ন্যায়সঙ্গত হয় যখন তা হয় প্রমাণের উপর, রাজনৈতিক প্রতিহিংসার উপরে নয়। আজ যে বিচার চলছে তাতে ন্যায় নেই, আছে লক্ষ্য ভিত্তিক প্রতিশোধ। উদ্দেশ্য একটাই, যাদের অপছন্দ তাদের ফাঁসি নিশ্চিত করা। যদি এই প্রবণতা না থামে তাহলে শুধু আওয়ামী লীগ নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থায় নিজের ভিত্তি হারাবে। আইন যখন আর ন্যায়ের জন্য নয় তখন সেটি শাসনের হাতিয়ার হয়ে যায়। আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠিক সেই জায়গাতে এসে দাঁড়িয়েছে।
আরো ভয়ঙ্কর হলো সরকারের ভূমিকাটা দেখেন আপনি। সরকার হচ্ছে মামলার বাদী, কিন্তু আদালত সিদ্ধান্ত নেয় প্রমাণের ভিত্তিতে কার বিরুদ্ধে পরোয়ানা জারি হবে। এখানেই সরকারের এক মুখপাত্র প্রোপাগান্ডা সচিবের বক্তব্য পুরোটা বিষয়ে একদম স্পষ্ট করে দিয়েছে। প্রোপাগান্ডা সচিব বলেছেন সেনাবাহিনীর আর কারো বিরুদ্ধে পরোয়ানা জারির পরিকল্পনা সরকারের নেই। এখন প্রশ্ন হলো, পরোয়ানা জারি করা আদালতের কাজ না সরকারের? যদি সরকার আগেই জানে কার বিরুদ্ধে পরোয়ানা হবে, কার বিরুদ্ধে হবে না, বাক্যেই কিন্তু সব পরিষ্কার হয়ে যায়। নির্বাহী বিভাগ যখন আদালতের সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনা শব্দটা ব্যবহার করে, তখন বোঝা যায় আদালত আর স্বাধীন নেই। সবকিছু হচ্ছে ওই যমুনার পরিকল্পনা, অথবা এই মিন্টু রোডের পরিকল্পনা, অথবা আইন মন্ত্রণালয়ের পরিকল্পনার মাধ্যমে। আদালত এখন সরকারের একটি শাখা, যেখানে সিদ্ধান্ত হয় উপরের নির্দেশে। আর এটা শুধু রাজনৈতিক অন্যায় নয়, আইনগত অর্থে সরাসরি আদালত অবমাননা। এর বিচার তো একদিন হবেই। সরকার বলছে তারা ন্যায় বিচার করছে, যারা গুম হয়েছিল তাদের জন্য বিচার, কিন্তু ন্যায় বিচার মানে প্রতিশোধ নয়। ন্যায় বিচারের উদ্দেশ্য হলো সত্য বের করা, শাস্তি দেওয়া। শাস্তি দেওয়া নয়। আজ সেই সত্য হারিয়ে গেছে। দেখা যাচ্ছে যারা তখন কোনো কারণে র্যাব বা ডিজিএফআই এর কোনো পদে ছিলেন, তারা সবাই আসামি। কেউ ভালো কাজ করলেও জোর করে সেখানে পাঠানো হলেও সবাইকে একই ছাঁচে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার শাসন আমলে গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য, কিন্তু এক বছরে বারবার এই আইনের ধারা বদলে ইউনূস সরকার এই ট্রাইব্যুনালকে একেবারে একটি আইনগত আয়না ঘরে পরিণত করেছে, যেখানে ন্যায় বিচারের মুখোশ আসলে বন্দিত্বের বৈধতা দেওয়া, আর কিছু না। যে আয়না ঘরে এখন মানুষকে বিচারের নামে বন্দিশালায় রাখা হচ্ছে, সেই যে আয়না ঘরে একসময় মানুষকে নাকি বন্দি রাখা হয়েছিল, সেই আয়না ঘরকেই এই আইন দ্বারা বৈধ ঘোষণা করে দেওয়া হচ্ছে। কারণ এই আইনের মাধ্যমে শাস্তি নিশ্চিত, ফাঁসি, না হলে আয়না ঘরে বন্দি করা যাবে। আইনগতভাবে একটি আয়নাঘর প্রতিষ্ঠার জন্য এই আইন তৈরি করা হচ্ছে। এই প্রবণতা যদি না থামে, তাহলে বিচার নয়, ভয় আর আইনকে বুড়ো আঙ্গুলি দেখানোর একটা সংস্কৃতি আরো প্রতিষ্ঠিত হবে। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়, কে কাকে কোন আয়না ঘরে রাখে, দেখা যাক।